আচ্ছা, তো এখানে হচ্ছে কোশ্চেনটা কি বলছে যে ক্রিস্টাল ডায়োড হ্যাভিং অ্যান ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ 5 ওহম ইজ গিভেন ইন হাফ ওয়েভ রেকটিফায়ার। এরপর বলছে দ্য টার্ন রেশিও অফ ট্রান্সফর্মার ইজ 5 and load resistance is 800 ohm. If the applied voltage of the transformer is 220 volt 50 hertz, calculate বলছে PIV DC output voltage, output input power আর rectifier efficiency। চারটা জিনিস বের করতে বলছে। আচ্ছা, এই ধরনের ম্যাথ পাওয়ার পরে আমরা প্রথমে যে কাজটা করব, আমরা হচ্ছে ফিগারটা ড্র করে ফেলবো। তো আমাদের এখানে বলছে একটা ট্রান্সফরমার থাকবে, যে একটা ট্রান্সফরমার থাকবে। আচ্ছা, ট্রান্সফরমারটার ইনপুট ভোল্টেজ কত বলছে? 220 ভোল্ট, 50 হার্জ সাপ্লাই, 50 হার্জ সাপ্লাই। এটা হচ্ছে 5:1। আচ্ছা, 5:1 হইলে তাহলে সেকেন্ডারি সাইডের এটা কিন্তু আরএমএস ভোল্টেজ, আরএমএস ভোল্টেজ। সেকেন্ডারি সাইডের ভোল্টেজ কত হবে? সেকেন্ডারি সাইডের ভোল্টেজ কত হবে বলো তো? 220 ভোল্ট ডিভাইডেড বাই 5, দ্যাট মিনস কত? 4 5 20, 44 ভোল্ট, 44 ভোল্ট। এটাও কিন্তু আরএমএস ভোল্টেজ, আরএমএস ভোল্টেজ। আচ্ছা, এরপর কি বলছে? একটা হাফ ওয়েভ রেকটিফায়ার, crystal diode having an internal resistance of 5 ohm given in half wave rectifier. So half wave rectifier বলছে, তাহলে হাফ ওয়েভ রেকটিফায়ারে কি থাকে? এখানে একটা লোড রেজিস্ট্যান্স থাকে, যেটা রেজিস্ট্যান্স বলে দিচ্ছে 800 ওহম, যেটাকে আমি বলতে পারি লোড রেজিস্ট্যান্স। আর একটা ডায়োড দেওয়া আছে, যে ডায়োডের বলা হয়েছে শুধুমাত্র ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে, যেটা হচ্ছে 5 ওহম। তো আমাদেরকে ফার্স্টে বলছে পিআইভি বের করতে। তো এই যে ভোল্টেজটা কত দেওয়া আছে? 44 ভোল্ট। তাহলে সেকেন্ডারি সাইডে আরএমএস ভোল্টেজ যেটা দেওয়া আছে, সেটা দেওয়া আছে হচ্ছে 44 ভোল্ট। তাহলে এই আরএমএস থেকে আমরা যদি ম্যাক্সিমাম বা পিক ভোল্টেজে নিতে চাই, তাহলে কি করব? 44 ইন্টু √2। দ্যাট মিনস আমি যদি দেখাই 44 √2 যদি করি, পারবো হচ্ছে 62.23 ভোল্ট, 62.23 ভোল্ট। তাহলে এটা হচ্ছে আমার কি ম্যাক্সিমাম ভোল্টেজ। এখন প্রথমে বলছে কি পিআইবি। এখন আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে পিআইবি ক্যালকুলেশনটা তো আমরা জানি, জানি না? যে হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে পিআইবি ক্যালকুলেশনটা কেমন ছিল? যে এখানে যদি একটা সোর্স হয়, এটা ডায়োডটা থাকবে রিভার্স বায়াসে, আর এখানে যদি লোড থাকে, এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 0, V0 0, আর এখানে হচ্ছে মাইনাস প্লাস ভি এম যদি বলি, এটা হচ্ছে প্লাস মাইনাস পিআইবি। তাহলে এখানে যদি ইয়া করে ক্যালকুলেশন করি, তাহলে পিআইবি কত আসবে? ভিএম। পিআইবি আসবে হচ্ছে ভিএম। তাহলে পিআইবি যদি আসে ভিএম, তাহলে আমি কি বলতে পারি? হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে পিআইভি ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম ভোল্টেজ, সেটা কত? 62.23 ভোল্ট অ্যাজ, এটা কত? ভিএম এর সমান। সবাই এটা বুঝতে পারছো? আচ্ছা, আশা জি করি বুঝতে পারছো। আচ্ছা, এখন স্যার। এখানে তো ভিএমটা স্যার পেয়ে, প্রশ্নে তো স্যার আরএমএস বলা নাই, তাহলে স্যার কিভাবে হইলো এখানে আরএমএস? হচ্ছে, এখানে হচ্ছে আরএমএস বলে দিছে, কারণ 220 ভোল্ট নিশ্চয় পিক টু পিক থাকবে না। অ্যাপ্লাইড ভোল্টেজ অফ দি ট্রান্সমিশন আর ট্রান্সফর্মার ইজ 220 ভোল্ট 50 হার্টজ। তো নর্মাল অবস্থা আমাদের সাপ্লাই সিস্টেমের যে ভোল্টেজটা, সেটা কত থাকে? 220 ভোল্টই তো থাকে। তো এটা তো আরএমএস ভোল্টেজই, আমরা তো এটা জানি, এটা না বলে দিলেও আমরা জানি। ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ। আচ্ছা, তো এখান থেকে আমরা তো ভিএমটা পেলাম, ভিএমটা কত পেলাম? 62.23। তাহলে আমরা আইএম বের করতে পারি। তাহলে আইএম কিভাবে বের করব? ভিএম যেটা পাবো সেটাকে কত দিয়ে ভাগ দিব? আর এফ প্লাস আর এল। তাহলে আর এফ প্লাস আর এল দিয়ে কেন ভাগ দিব? কারণ হচ্ছে এখানে যদি, এখানে যদি ডায়োডের ভোল্টেজ দেওয়া থাকতো, সিলিকন ডায়োডের ভোল্টেজ 0.7, তাহলে কিন্তু ব্যাপারটা এরকম হইতো না। তখন কি হইতো? ওই যে একটা জিনিস বের করতে বলে, পিক ভোল্টেজ অফ দি রেকটিফাইড আউটপুট। ঠিক আছে, পিক ভোল্টেজ অফ দি রেকটিফাইড আউটপুট। তাহলে রেকটিফাইড আউটপুটে পিক ভোল্টেজ কিভাবে বের করতাম? 62.23 থেকে কত বাদ দিতাম? 0.7 বাদ দিয়ে যেটা পেতাম, সেটা হচ্ছে ভিএম প্রাইম হতো। তো সেই ক্ষেত্রে আমরা ওই ভিএম প্রাইমকে যদি আমরা আর এল দিয়ে ভাগ দিতাম, তাহলে পেতাম হচ্ছে আইএম। বাট এখন কি, যেহেতু ডায়োডের একটা রেজিস্ট্যান্স দিয়ে দিছে, সে কারণে এটা সহ যোগ হবে। ঠিক আছে, তাহলে আর এফ প্লাস আর এল, তাহলে ভিএম কে আর এফ প্লাস আর এল দিয়ে যদি ভাগ দেই, ডিভাইডেড বাই 805, তাহলে আসে হচ্ছে 0.007 3.0770773 অ্যাম্পিয়ার। তাহলে এটা হচ্ছে আমার কি ম্যাক্সিমাম কারেন্ট। আচ্ছা, ম্যাক্সিমাম কারেন্ট যদি পেয়ে যাই, আমরা এখান থেকে কি বের করতে পারবো? দুইটা কারেন্ট বের করতে পারবো, একটা হচ্ছে অ্যাভারেজ কারেন্ট, একটা হচ্ছে আরএমএস কারেন্ট। আচ্ছা, এটা কি রেকটিফায়ার? হাফ ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা জানি কি, অ্যাভারেজ ভ্যালুর ফর্মুলাটা কি? অ্যাভারেজ ভ্যালুর ফর্মুলাটা হচ্ছে, অ্যাভারেজ কারেন্ট যদি হয়, তাহলে হবে কি আইএম বাই পাই।
আর আরএমএস কারেন্ট যদি হয় কি হবে আইএম বাই 2, যদি হাফ ওয়েভ রেকটিফায়ার হয়। ফুল ওয়েভ রেকটিফায়ার হলে কি হবে টোয়াইস আইএম বাই পাই, আর এটা হবে আইএম বাই √2। তো আমরা এটা শিখে আসছি, আমরা এটা বেরও করছি ডেরিভেশন থেকে, আমরা জানি এটা। তো আমরা এখান থেকে তাহলে এটা বের করবো কি আইএম বাই পাই। তার আইএম এর ভ্যালু কত 0.0073, আর পাই এটাকে যদি আমরা 3.1416 দিয়ে ভাগ দেই তাহলে আসবে হচ্ছে 0.0246, তাহলে 0.0246 অ্যাম্পিয়ার। তাহলে এটা গেলে হচ্ছে আমার অ্যাভারেজ কারেন্ট। আরএমএস কারেন্টটা কত আসবে আইএম বাই 2, তাহলে আমি যেটা পাইছিলাম 0.0773 ডিভাইডেড বাই 2, তাহলে পাবো হচ্ছে 0.3865 অ্যাম্পিয়ার। তাহলে এই যে গেল অ্যাভারেজ কারেন্ট আর আরএমএস কারেন্ট। এখন চলে আসি আমাদের সেকেন্ড ফাইন্ডিংস এর জন্য আমরা এটা ব্যবহার করলাম, সেটা হচ্ছে কি ডিসি আউটপুট ভোল্টেজ। আচ্ছা, ডিসি আউটপুট ভোল্টেজের জন্য তাহলে আমরা জানি কি ভি অ্যাভারেজ ভোল্টেজকে আমরা বলতে পারি কি ডিসি আউটপুট ভোল্টেজ বা ডিসি ভোল্টেজ ভিডিসি। তাহলে ভিডিসি বলতে আমি কি জানি আই অ্যাভারেজ ইনটু লোড রেজিস্ট্যান্স। তাহলে অ্যাভারেজ কারেন্টটা কত আমরা বের করে রাখছি, সেটা কত 0.0246 ইনটু লোড রেজিস্ট্যান্স কত 800 ওহম। আচ্ছা, অ্যাভারেজ কারেন্টে আমরা কেন শুধুমাত্র ভিডিসিটা নিছি, কারণ হচ্ছে আমরা শুধুমাত্র লোডের রেসপেক্টে যেটা পাচ্ছি। তাহলে এখন এটা দিয়ে যদি গুণ দেই 0.0246 ইন্টু 800, তাহলে আমরা করলে কত পাবো 19.68 ভোল্টেজ, 19.68 ভোল্ট। তাহলে এটা হয়ে গেল হচ্ছে আমার কি অ্যাভারেজ ডিসি আউটপুট ভোল্টেজ। সবাই কি এটা বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? সবার কাছে বোঝা গেছে এটা? জি স্যার। আচ্ছা, তাহলে এখন খেয়াল করে দেখো, তাহলে ডিসি ভোল্টেজের পরে থার্ড ফাইন্ডিংসটা বলছে হচ্ছে ইনপুট পাওয়ার আর আউটপুট পাওয়ার বের করতে। তো আমরা জানি কি আউটপুট পাওয়ার কার অ্যাক্রসে, আউটপুট পাওয়ারটা হচ্ছে লোডের অ্যাক্রসে। তাহলে লোডের অ্যাক্রসে আউটপুটটা কি, লোডের অ্যাক্রসে আউটপুটটা হচ্ছে রেকটিফাইড। আর ইনপুট পাওয়ারটা কি, ইনপুট পাওয়ারটা হচ্ছে বেসিক্যালি এসি। তাহলে এখানে যে পাওয়ারটা হবে সেটা হচ্ছে এসি পাওয়ার, এখানে যে পাওয়ারটা হবে সেটা কি রেকটিফাইড ডিসি পাওয়ার, মানে পিওর ডিসি না হলেও সেটা হচ্ছে ডিসি পাওয়ার। তাহলে আউটপুট পাওয়ারটা যেহেতু ডিসি, তাহলে আউটপুট পাওয়ারের ইকুয়েশন কি হবে আই অ্যাভারেজ, যেহেতু ডিসি কারেন্ট আই অ্যাভারেজ স্কোয়ার আর এল ইন্টু আর এল। আর ইনপুট পাওয়ারের ইকুয়েশন কি হবে আই আর এম এস স্কোয়ার ইন্টু দুইটা রেজিস্ট্যান্সকে সে ফিট করতেছে আর এফ প্লাস আর এল, একটা হচ্ছে ডায়োডের রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে লোডের রেজিস্ট্যান্স। তাহলে আমরা এখান থেকে দুইটা পাওয়ার বের করে নিব। তাহলে আই অ্যাভারেজ স্কোয়ার যদি করি, আমরা অ্যাভারেজ পাওয়ার কত পাইছিলাম 0.077, সরি আমরা অ্যাভারেজ পাওয়ার পাইছি হচ্ছে 0.0246, এটাকে স্কোয়ার করব, তাহলে যেটা পাবো সেটাকে 800 দিয়ে গুণ দিব, লোড দিয়ে গুণ দিব, তাহলে পাবো হচ্ছে 0.4841, 0.4841, এটা বলতে পারো ওয়াট। আচ্ছা, এরপরে দেখো আইআরএমএস, তাহলে আইআরএমএস কত পাইছি 0.038, কত পাইছি 0.03865, 0.03865, এটা স্কোয়ার করব, এটাকে কত দিয়ে গুণ দিব 805, যেহেতু তাহলে পাইলাম হচ্ছে 1.203 ওয়াট, 1.203 ওয়াট। এখন আমরা এফিসিয়েন্সি বের করবো, তাহলে এফিসিয়েন্সি কিভাবে বের করে আউটপুট পাওয়ার ডিভাইড বাই ইনপুট পাওয়ার ইনটু 100%। তাহলে এটা যদি করি, আমি যদি দেখি এখানে 0.4841 ডিভাইড বাই আনসার ইনটু 100% করলে আসে 40.26%, 40.26%। আর তোমাদের কি মনে আছে নাকি আমরা যখন থিওরিটিক্যালি বের করছিলাম অলমোস্ট 41%-এর মতো পাইছি হাফ ওয়েভের ক্ষেত্রে। সো এটা একদম ভ্যালিড। তো এটা গেল হচ্ছে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারের যে ম্যাথটা কোশ্চেন অনুসারে। তো এটা হচ্ছে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারের ম্যাথ। এখানে আরো অনেক কিছু বের করতে বলে, যে ডায়োড কন্ডাকশন অ্যাঙ্গেল। এখন যদি আমাদেরকে বলে যে কত ফ্র্যাকশন অফ সাইকেলের জন্য ডায়োডটা কন্ডাক্ট করছিল, তাহলে কিভাবে বের করব, গতদিন আমি করাইছিলাম। তাহলে ওইটার জন্য কি করতে হবে, আমাকে এই ওয়েভটা ড্র করতে হবে, এই ওয়েভটা আমি ড্র করব। তাহলে এখানে পিক টু পিক কত, পিক পেয়েছি হচ্ছে আমি 62.23 পিক, তাহলে পিক টু পিক কত হবে 62.23, আবার নিচেও যাবে। আচ্ছা, এরপরে এখানে কি হবে, এখানে হচ্ছে তোমার টাইম পিরিয়ড ধরো যে টি, এটা কতটুকু যাবে, যদি 50 হার্জ দেয় তাহলে তোমরা এইভাবে বের করে নিবা যে 1 ডিভাইড বাই 50 করলে কত আসে 20 মিলি সেকেন্ড,
তাহলে এই যে এটা কত হবে 20 মিলি সেকেন্ড, এটা কত হবে 10 মিলি সেকেন্ড। আচ্ছা এখন আমি আমি যেটা পাবো সেটা কত, এই যে এতটুকু, যে এতটুকু একটু গ্যাপ থাকবে, সেটা কি পরিমাণ, সেটা হচ্ছে 0.7 ভোল্ট পরিমাণ। 62.23 থেকে আমি যদি 0.7 বাদ দিই তাহলে থাকে কত 62.23 মাইনাস 0.7, 61.53। আচ্ছা এটার ক্ষেত্রে কেন বের করতে বলে নাই, কারণ হচ্ছে এখানে কিন্তু ডায়োডের ভোল্টেজটা বলে দেওয়া নাই। তো যদি বলে দিত তখন আমরা এইভাবে বের করতাম যে 61.53, দ্যাট মিনস 0.7 পরিমাণ গ্যাপ। এরপরে এটা কত থেকে শুরু হয়েছে, থিটা ডিগ্রি পর থেকে, এবং শেষ হয়েছে কি থিটা ডিগ্রি আগে থেকে, এটা কত পাই। তাহলে এই জায়গাটা কত হবে, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা, থিটা। তো এখন আমরা কিভাবে বের করি, কোন একটা ইনস্ট্যান্টেনিয়াস ওয়েভকে যদি আমি ডিফাইন করি ভিটি ইজ ইকুয়াল টু ভিএম সাইন থিটা, আমরা এটা জানি যে একটা এসি ওয়েভকে এভাবে ডিফাইন করে। তাহলে এসি ওয়েভটা 0.7 ভোল্ট যখন যাবে, 0.7 ভোল্ট ক্রস করার পরে এই থিটাটা পাবো। তাহলে 0.7 এখানে কত পাবো 62.23 সাইন থিটা। তাহলে এখান থেকে আমি যদি থিটা বের করি তাহলে 0.7 ডিভাইডেড বাই 0.7 ডিভাইডেড বাই 62.23, ঠিক আছে। এটাকে আমরা সাইন ইনভার্স করব, সাইন ইনভার্স আনসার, তাহলে পাবো হচ্ছে 0.64 ডিগ্রি। তাহলে এটা যেটা পাইলাম এটা কি, থিটাটা পেলাম এখানে। এখন ডায়োড কতটুকু কন্ডাক্ট করছে, আমি যদি বলি ডায়োড কন্ডাকশন, ডায়োড কন্ডাকশন কতটুকু করছে, এই যে ডায়োড কন্ডাক্ট করছে কতটুকু, এই অংশটা যাবত না, শুধুমাত্র ওয়েভের এই অংশটা যাবত না। তাহলে এই অংশটা কতটুকু, এরিয়াটা 180 ডিগ্রি মাইনাস থিটা থেকে থিটা পর্যন্ত। তাহলে 180 ডিগ্রি মাইনাস থিটা থেকে থিটা পর্যন্ত, তাহলে কতটুকু পাবো 180 মাইনাস 2 থিটা। তাহলে 180 মাইনাস 2 থিটা হইলে এখানে হচ্ছে থিটার ভ্যালু কত পেলাম 0.64 ইন্টু 2 করলে পাবো 1.28। তাহলে 180 থেকে 1.28 বাদ দিয়ে 180 মাইনাস আনসার, তাহলে পাবো 178.71 ডিগ্রি। তাহলে 178.71 ডিগ্রি। তাহলে এতটুকু ডিগ্রি পর্যন্ত ডায়োডটা কন্ডাক্ট করছে। এখন যদি আমাকে বলে যে ফ্র্যাকশন বের করো পার্সেন্টেজ, তাহলে পার্সেন্টেজ কিভাবে বের করবো, টোটাল সাইকেলটা হচ্ছে 360 ডিগ্রি, আর এই ডায়োডটা কন্ডাক্ট করছে মাত্র 178.81 বা 71 ডিগ্রি ইন্টু 100%। তাহলে এটাকে আমরা যে উপরের সংখ্যাটাকে আমরা কত দিয়ে ভাগ দিব 360, তাহলে ইন্টু হচ্ছে আমরা করব 100%, তাহলে পাবো 49.64। দ্যাট মিনস ডায়োডটা 49.64% যাবত কন্ডাক্ট করছে, মোর পুরা সাইকেলের মাত্র 49, মানে অলমোস্ট হাফ পোর্শন যাবত কাজ করছে। সো এখান থেকে এটা ফাইন্ডিংস, সবাই বুঝতে পারছো এটা, এটা গতদিনও দেখাইছি আমি। আচ্ছা এরপরে চলে যাই পরের ম্যাথে, এরপরে যদি আমরা চলে যাই পরের ম্যাথে, এটা গেল হাফ ওয়েভ, পরেরটা হচ্ছে আমরা দেখব ফুল ওয়েভ। ফুল ওয়েভ, তাহলে ফুল ওয়েভের ক্ষেত্রে যদি দেখি এখানে আসি, তাহলে আমার এখানে আবার চলে যাই, এটা একটু ক্লিয়ার করে দিই। এখানে চলে আসি হচ্ছে ফুল ওয়েভের। আচ্ছা আচ্ছা ফুল ওয়েভের ম্যাথটা দেখো তো বোঝা যায় নাকি। এ ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট উইথ 1 কিলো ওহম লোড operates from 120 volt RMS and 60 Hz. That means input voltage টা দিয়ে দিছে 120 volt RMS and 60 Hz household supply through a 5-to-1 transformer having a center tapped secondary winding transformer. It uses two silicon diode that can be modeled to have a 0.7 volt drop for all currents. এটা দ্বারা কি বুঝাইছে, দ্যাট মিনস ডায়োডটার ভিতরে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল হবে, যে ডায়োডটার ভিতরে শুধুমাত্র 0.7 ভোল্ট ড্রপ ফর অল কারেন্টস। দ্যাট মিনস আমি যদি কারেন্ট বাড়াই এই ভোল্টেজ ড্রপটা আর বাড়বে না। ভোল্টেজ ড্রপটা কখন বাড়তো, যদি আমরা পিসওয়াইজ লিনিয়ার মডেল ইউজ করতাম, কারণ পিসওয়াইজ লিনিয়ার মডেল অনুসারে ভিডি ইজ ইকুয়াল টু কি, ভিডি নট প্লাস আইডি আর ডি। এই আরডি এর ভ্যালুর কারণে দেখা যেত কারেন্ট বাড়লে এই ড্রপটা বাড়তো, সো ভিডিটাও বাড়তো। বাট এখন কি বলছে, ভিডি এর ভ্যালু কত 0.7 ভোল্ট ড্রপ ফর অল কারেন্টস, যে কোনো কারেন্ট, কারণ যতই বাড়ুক সবসময় ভোল্টেজটা কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ হবে 0.7 ভোল্ট। আচ্ছা এরপর কি কি বলছে, ফাইন্ডিংস গুলো আগের মতোই, what is the value of PIV, what is the peak voltage of the rectified output, for what fraction of a cycle does each diode conduct, what is the average output voltage, what is the average current in the load, determine the efficiency. আচ্ছা এখন আমাকে বলো আমি ফিগারটা তাহলে কিভাবে ড্র করব, ফার্স্টে কি আঁকবো একজন বলো। প্রথমে কি করব আমি,
প্রথমে কি করব বলো? স্যার কোশ্চেনটা আরেকবার। কোশ্চেনটা আরেকবার শুনোই নেই। আমি জাস্ট বললাম যে এখন আমি ফার্স্টের শুরুটা কিভাবে করব, যে এই ম্যাথটা যখন পাওয়ার পরে আমাদের শুরুটা 2-3টা ম্যাথ তো করলাম, এখন কিভাবে স্টার্ট করব, কিভাবে স্টার্ট করা যায়? এই ধরনের ম্যাথ পাওয়ার পরে তোমরা স্টার্টিংটা কিভাবে করবা? হুম, স্টার্টিংটা কিভাবে করবা? আচ্ছা, আহ, এখানে হচ্ছে বেসিক্যালি একটা ট্রান্সফরমারের কথা বলছে। আমরা যদি ফার্স্টে ট্রান্সফরমারটা ড্র করে ফেলি, যে এখানে একটা ট্রান্সফরমার, যে ট্রান্সফরমারের উইন্ডিং বলে দিচ্ছে যে 5:1। আচ্ছা, এখানে ইনপুট ভোল্টেজ কত? 120 ভোল্ট। এরপর হচ্ছে কত? 60 হার্টজ। এখানে এটা হচ্ছে আরএমএস ভ্যালু। আচ্ছা, এরপরে বলছে কি সেকেন্ডারি সাইডে একটা সেন্টার টেপ ট্রান্সফরমার থাকবে, দ্যাট মিন্স কি মাঝখানে টেপিং করা থাকবে। তাহলে এরপরে কি বলছে, দুইটা ডায়োড থাকবে, যেহেতু সেন্টার টেপ রেকটিফায়ার, দুটো ডায়োড থাকবে। এরপরে থাকবে হচ্ছে একটা লোড। তাহলে এই ডায়োডগুলো কি সিলিকন ডায়োড থাকবে, সিলিকন ডায়োড। আর লোডটার ভ্যালু কত থাকবে? 1 কিলো ওহম লোড, 1 কিলো ওহম লোড। আচ্ছা, এখন বলছে যে এর বাকিগুলো বের করতে বলছে। তা আমাদের এখানে প্রাইমারি ভোল্টেজটা দেওয়া আছে, তাহলে আমরা সেকেন্ডারি ভোল্টেজ কিভাবে পাবো? Vs is equal to 120 ভোল্ট ডিভাইডেড বাই 5। তাহলে আমরা করলে কত পাবো? 5 দুগুণা 10, 2 24 ভোল্ট। তাহলে এটা যেটা পেলাম এটা কি একটা আরএমএস ভ্যালু, আরএমএস ভ্যালু। আচ্ছা, এখন এই আরএমএস ভ্যালুটাকে আমরা কোথায় নিতে হবে? পিক ভ্যালুতে। এখন আগে চলে আসি, এই আরএমএস ভ্যালুটা কি বেসিক্যালি এই পুরো উইন্ডিংটার নাকি হচ্ছে এই অংশটার ভোল্টেজ? কোনটার ভোল্টেজ? পুরো উইন্ডিংটার? স্যার এখানে হাফ হাফ করে যাবে 12 12। হ্যাঁ রাইট, 12 12 করে যাবে। ভেরি গুড, 12 12। দ্যাট মিনস 12 12 ভোল্টেজ করে ভাগ হয়ে যাবে, কারণ পুরো উইন্ডিং এর ভোল্টেজটা হচ্ছে 24 ভোল্ট। তাহলে হচ্ছে 12 ভোল্টেজ যদি হয়, তাহলে আমি প্রথম পিকের ক্ষেত্রে ভি পিক ইজ ইকুয়াল টু 12 ইন্টু √2 করে আমরা হচ্ছে কি বের করব? 12 ইন্টু √2 করলে বেসিক্যালি আসলে হচ্ছে 16.97 প্রথম পিকটা পাবো। আচ্ছা, তাহলে এখানে দ্যাট মিনস রেকটিফাই হওয়ার আগে এই জায়গার পিক ভোল্টেজ পাবো হচ্ছে 16.97। ঠিক সিমিলারলি এটার ক্ষেত্রেও এখানে পিক ভোল্টেজটা পাবো 16.97। আচ্ছা, এখন আমাদেরকে ফার্স্টে কি বলছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পিআইভি। এখন পিআইভি যদি বের করতে চাই, আমরা জানি কি ব্রিজ ফুল ওয়েভ সেন্টার টেপ রেকটিফায়ারের ক্ষেত্রে প্রথম যেটা ফাইন্ডিংস পিআইভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি 2 VM। এটা আমরা জানি, সবার মনে আসছে না? আমরা দেখছিলাম না থিওরিতে যে পিআইভি ইজ ইকুয়াল টু 2 ইন্টু ভিএম। তাহলে এখানে ভিএমটা কত পেয়েছি? ভিএমটা পেয়েছি হচ্ছে 16.97। আচ্ছা, তাহলে এখানকার ভিএম, এখানে পিআইভিটা কত হবে? 2 ইন্টু 16.97 ভোল্ট। দ্যাট মিনস প্রত্যেকটা ডায়োডকে প্রায় দ্বিগুণ পরিমাণ সোর্স ভোল্টেজের রিভার্স বায়াস ভোল্টেজ কি করতে হবে? নিতে হবে। মানে 33.94 ভোল্ট। তাহলে এটা গেল তার পিআইভি। ভিএমটা কি স্যার ওই যে ফার্স্ট পোরশন বা সেকেন্ড পোরশন যে কোনো একটার জন্য, মানে হ্যাঁ, যে কোনো একটার জন্য। ও আচ্ছা, জি স্যার। ভিএমটা হচ্ছে ধরো এখানে কতটুকু, এখানে টোটালটা তো 24 ভোল্ট, এখানে 12 ভোল্ট, এখানে 12 ভোল্ট। ঠিক আছে, 12 ভোল্টকে এরপর আমরা আরএমএস, তো আরএমএসটাকে হচ্ছে আমরা √2 দিয়ে গুণ করে এখানে পাবো হচ্ছে তোমার এখানে পাবো হচ্ছে এই জায়গার ভোল্টেজ পাবো 16.97, এই জায়গার ভোল্টেজও 16.97। এখন বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো পিআইভিটা এভাবে পেলাম। পিআইভি পাওয়ার পরে এরপর কি বলছে? সেকেন্ডটা কি বলছে? হোয়াট ইজ দ্য পিক ভোল্টেজ অফ দি রেকটিফাইড আউটপুট। দ্যাট মিনস কি, এই যে রেকটিফাই হয়েছে, দ্যাট মিনস ডায়োডের পরের অংশের ভোল্টেজ বের করতে বলছে। কারণ ডায়োডের পরের অংশের ভোল্টেজ যদি বের করি, তাহলে আমি যদি সেকেন্ডটা যদি বলি, মানে কি বলছে? পিক ভোল্টেজ অফ রেকটিফাইড আউটপুট। তাহলে সেটা কি হবে? আমি পিক পেয়েছি যেটা, সেটা থেকে কি পরিমাণ বাদ যাবে? সেটা থেকে 0.7 ভোল্ট বাদ যাবে, যেহেতু এখানে একটা ডায়োড আছে, যে ডায়োডটার ভোল্টেজ ড্রপ কত 0.7 বলে দিছে। তাহলে এই যে 0.7 এখান থেকে বাদ গেলে
আমরা পাবো কি পরিমাণ, যে 16.97 মাইনাস 0.7, তাহলে করলে কত পাবো, 16.27 ভোল্ট। দ্যাট মিনস হচ্ছে প্রত্যেকটা পিকের ভ্যালু হবে কত, 16.27। যেহেতু এটা ফুল ওয়েভ রেকটিফায়ার, আমি যদি এটাকে ড্র করি, এটাকে এভাবে ড্র করি, তাহলে আমি যদি এখানে দেখাই, তাহলে প্রত্যেকটা পিকের ভ্যালু কত হবে, এই পিকগুলোর ভ্যালু হবে 16.27, আর এটার ভ্যালু কত হবে, এটা হবে 16.97। আচ্ছা, তাহলে গেল এটা। এরপর কি বলছে, ফর হোয়াট ফ্র্যাকশন অফ এ সাইকেল ডাজ ইচ ডায়োড কন্ডাক্ট, প্রত্যেকটা ডায়োড, একটা সাইকেলে প্রত্যেকটা ডায়োড কি পরিমাণ কন্ডাক্ট করে, তাহলে এক একটা ডায়োড বলছে। আর যদি বলতো বোথ ডায়োডস, তখন অন্যরকম হিসাব হতো। আচ্ছা, প্রত্যেকটা ডায়োড কি পরিমাণ কন্ডাক্ট করে কিভাবে বের করব, আমরা এটা বের করবো কিভাবে, এখান থেকে এতটুকু গেছে কি পরিমাণ যাইতে হচ্ছে থিটা পরিমাণ টাইম নেয়, আর এতটুকু পৌঁছাইতে নেয় হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা কত, 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা একটা ডায়োডের ক্ষেত্রে। আমরা জানি কি সেন্টার টেপের ক্ষেত্রে প্রত্যেকটা সাইকেলে কয়টা ডায়োড কাজ করে, একটা সিঙ্গেল ডায়োড, প্রত্যেকটা ফেজে সিঙ্গেল ডায়োড, বা প্রত্যেকটা সাইকেলে প্রত্যেকটা সাইকেল মানে পজিটিভ সাইকেলে সিঙ্গেল ডায়োড, নেগেটিভ সাইকেলে সিঙ্গেল ডায়োড কাজ করে। আচ্ছা, তাহলে আমরা এটা কিভাবে বের করব, 3 নাম্বারটা বের করব এভাবে, যে আমরা জানি কি ভিটি ইজ ইকুয়াল টু, একটু আগে দেখাইছিলাম, ভিএম সাইন থিটা, তাহলে 0.7 ভোল্ট, এই ভোল্টেজটা রিচ করতে হইলে এই ওয়েভ শেপের 16.97 পিক যে ওয়েভ শেপের, সেটা থিটা পরিমাণ বাদ দিতে হয়, তাহলে এখানে চলে আসবে সাইন থিটা পরিমাণ ক্রস করে যেতে হয়, তাহলে 0.7 ভোল্ট ক্রস করা যায়। তাহলে এখান থেকে আমি তাহলে থিটাটা কিভাবে পাবো, থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 0.7 ডিভাইডেড বাই 16.97 ভোল্ট, তাহলে এখান থেকে কি পাবো, 0.7 ডিভাইডেড বাই 16.97, তাহলে এটাকে যদি আমরা সাইন ইনভার্স করি পাবো হচ্ছে 2.36 ডিগ্রি, 2.36 ডিগ্রি। আচ্ছা, এখন এতটুকু যেতে তো ইয়া লাগে, এখন বলছে এক একটা ডায়োড, তাহলে ইচ ডায়োড কন্ডাক্টস কতটুকু হবে, তাহলে এখানে দেখো এটার হাইয়েস্ট লিমিট কত, 180 ডিগ্রি মাইনাস থিটা, লোয়েস্ট লিমিট কত, থিটা, তাহলে এতটুকু সময় যাবত সে কাজ করে 180 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, তো আচ্ছা, রোল 55 তো অলরেডি একবার জানাইছিল যে তোমার ইয়াতে সমস্যা, যাই হোক আমি ওটা দিয়ে দিব, রোল 55 দিয়ে দিব আমি। আচ্ছা, তো 180 ডিগ্রি মাইনাস থিটা, তো 180 ডিগ্রি মাইনাস থিটা, দ্যাট মিনস হচ্ছে এক একটা সাইকেল, এক একটা ডায়োড কাজ করে 180 ডিগ্রি মাইনাস 2 থিটা পরিমাণ। তো 180 ডিগ্রি থেকে যদি আমরা 2 থিটা বাদ দিই, তাহলে 2 ইন্টু 2.36 ডিগ্রি, তাহলে 180 মাইনাস 2, 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু 2.36 ডিগ্রি, তাহলে করলে আসে 175.28 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে এক একটা ডায়োডের কন্ডাকশন। এখন বলছে কি ফ্র্যাকশন, মানে কি বলছে কোশ্চেনটা, ফর হোয়াট ফ্র্যাকশন অফ এ সাইকেল, তাহলে একটা সাইকেল কত ডিগ্রি, 360 ডিগ্রি, তাহলে ফর ফ্র্যাকশন বা হচ্ছে ফ্র্যাকশন যদি বলে পার্সেন্টেজ অফ সাইকেলের জন্য, তাহলে কত হবে 175.28 ডিগ্রি ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু হচ্ছে 100%, তাহলে এটা করলে পাবো হচ্ছে ডিভাইডেড বাই, আচ্ছা এখানে কিন্তু 360 ডিগ্রি হবে না, এখানে 180 ডিগ্রি হবে, আমি এটা ভুল লিখছি। এটা কেন 180 ডিগ্রি কেন হবে, কারণ এখানে কিন্তু এক একটা সাইকেল কিন্তু এখন কতটুকু হয়ে গেছে, of a cycle for what fraction of a cycle does each diode conduct, আচ্ছা না এটা হচ্ছে তাহলে ওই ইয়া ধরেই কাজ করি, আমরা 360 ধরেই কাজ করি, এটা আমরা 360 ধরেই কাজ করি 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি দিয়ে যদি ভাগ দেই তাহলে আসে হচ্ছে 48.68%। আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে কি একটা ডায়োড, যদি বলতো ফর বোথ ডায়োডস কতক্ষণ কাজ করে, যদি এটা বলতো তাহলে আমরা কি করতাম, একটা ডায়োডের ক্ষেত্রে এত, তাহলে দুইটা ডায়োডের ক্ষেত্রে কি হবে,
দুইটা ডায়োডের ক্ষেত্রে ফর বোথ ডায়োডস কন্ডাকশন করে কি হবে 2 ইন্টু 180 ডিগ্রি মাইনাস 2 থিটা, দ্যাট মিনস 175.28 কে 2 দিয়ে গুণ দিতাম ইন্টু 2, তাহলে পাইতাম হচ্ছে 350.56 ডিগ্রি, 350.56 ডিগ্রি। এটা কি কিসের জন্য? দুইটা ডায়োডের কন্ডাকশন। তাহলে এখন যদি ফ্র্যাকশন বের করতে বলে আমাকে, তাহলে 360 দিয়ে ভাগ দিব আমি, 350.56 ডিগ্রি ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু 100%। আচ্ছা, এটাকে যদি আমরা 360 দিয়ে ভাগ দেই ইন্টু 100, হ্যাঁ বলো। এটার ক্ষেত্রে ওই ডায়োডের সাথে যদি স্যার কোন একটা ডায়োডের সাথে কি কখনো লোড থাকতে পারে? কোন একটা ডায়োডের সাথে একটা লোড, এক্সট্রা একটা লোড? না না না, এটা তো রেকটিফায়ার, এখানে তো রেকটিফায়ারের মধ্যে এক্সট্রা কোনো লোড আসবে না। মানে এখানে স্যার ওই যে ফার্স্টে যেমন সিলিকনের একটা ডায়োড আর মাঝখানে ট্যাপিং করা আছে আর নিচে হচ্ছে একটা ডায়োড, এই যে কোনো একটা ডায়োডের সাথে কি একটা ওই যে রেজিস্টর থাকতে পারে? রেজিস্টার এরকম টাইপের? জি স্যার। না না না, এভাবে থাকবে না। এটা কিভাবে থাকবে? কারণ এটা তো রেকটিফায়ার। তুমি যেটা বলতেছো এভাবে তো সে রেকটিফিকেশন হবে না এই সাইকেলে। এখানে আউটপুট, কারণ এই লোডের মধ্যে একটা ড্রপ হয়ে যাবে, এখানে যে আউটপুটটা পাবে এখানে তো এটার ক্ষেত্রে তো আউটপুট আরো বেশি হয়ে যাচ্ছে না? তাহলে ব্যাপারটা হ্যাঁ কি হ্যাঁ। হবে? ওয়েভটা একটা বেশি একটা কম, একটা বেশি একটা কম, এইভাবে চলবে। ও আচ্ছা আচ্ছা। এটা তো হবে না। এটা হ্যাঁ, তুমি কোনো ম্যাথের ক্ষেত্রে বলতে পারো যে এ ধরনের একটা ম্যাথ, একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে আমার আউটপুটে কি আসবে। তো এটা হ্যাঁ যখন আমরা বের করব তখন এরকম টাইপের ম্যাথ থাকতে পারে। তাহলে স্যার মানে ওই যে বোথ ডায়োডের ক্ষেত্রে তখন কিভাবে ক্যালকুলেশনটা করব তখন হচ্ছে তাহলে? এখানকার ফার্স্টে কারেন্টটা বের করবা, কারেন্টটা বের করার পর এখানে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা বের করবা, ঠিক আছে? এই যে রেজিস্ট্যান্সটা, যে নতুন রেজিস্ট্যান্সটার কথা তুমি বলছো, সেই রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছ মনে হয়। এই জি যে স্যার দেখতে পাচ্ছি। রেজিস্ট্যান্সটার, এই রেজিস্ট্যান্সটার ফার্স্টে ভোল্টেজ ড্রপ বের করবা, ডায়োডের ভোল্টেজ ড্রপ, এই দুইটার ভোল্টেজ ড্রপ বাদ যাবে কোত্থেকে? সোর্সের ভোল্টেজ ড্রপ থেকে। বাদ গেলে বাকিটা কোথায় আসবে? লোডে। লোডে ধরো লোডে। পাইলা হচ্ছে, ধরো যে এখানে যদি ধরো হচ্ছে 16.97, হয়তো লোডে পেলা হচ্ছে এখান থেকে 12 ভোল্ট, তাহলে ড্র করবা যে 12 ভোল্ট পাইলা এখান থেকে, ঠিক ও আছে? জি স্যার। আচ্ছা, তাহলে ফর হোয়াট ফ্র্যাকশন অফ এ সাইকেল ডাজ ইচ ডায়োড কন্ডাক্ট, তাহলে আমরা এখান থেকে বের করে নিলাম। এরপর কি বলছে? হোয়াট ইজ দ্য অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ। এখন কি বলছে? আউটপুটের অ্যাভারেজ ভোল্টেজ বের করতে বলছে। আচ্ছা, আউটপুটের অ্যাভারেজ ভোল্টেজ বের করার জন্য আমরা জানি কি, এটা যেহেতু ফুল ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ারের ফর্মুলা কি? আমরা জানি কি, ভি অ্যাভারেজ, বা শুধু যদি বলে অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজ ইজ ইকুয়াল টু ভি 2 ভিএম বাই পাই। আর কারেন্টের ক্ষেত্রে কি হবে? 2 আইএম বাই পাই। আর আরএমএস এর ক্ষেত্রে কি হবে? ভিএম বাই রুট 2। আর এটা কত হবে? আইএম বাই রুট 2। তাহলে এই ফর্মুলাটা আমাদের হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে। আচ্ছা, এখন এই ফর্মুলা যদি হয়, এখন আমাকে বলছে অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ বের করতে, ভি অ্যাভারেজ, অথবা বলতে পারো ভিডিসি। তাহলে এটা হচ্ছে আমার 4 নাম্বার ফাইন্ডিংস। তাহলে ভিডিসি যদি আমি বের করতে চাই, তাহলে আমরা কি ইউজ করব? ভিএম ইউজ করব নাকি ভিএম প্রাইম ইউজ করব? কোনটা ইউজ করবো বলো তো? তোমরা নিশ্চয়ই ভিএম আর ভিএম প্রাইমের মধ্যে পার্থক্যটা জানো। একটা হচ্ছে 16.97 ভোল্ট, আর ভিএম প্রাইমটা হচ্ছে 16.97 মাইনাস 0.7, মানে হচ্ছে 16.27 ভোল্ট। তাহলে কোনটা ইউজ করব, ভিএম নাকি ভিএম প্রাইম? বলো। প্রাইমটা স্যার। প্রাইম, রাইট, প্রাইমটা ইউজ করবো, কারণ হচ্ছে বেসিক্যালি ওখানে তো রেকটিফাই হয়ে গেছে, যেটা রেকটিফাই হয়ে গেছে সেটার অ্যাভারেজ ভোল্টেজ বের করছি, তা 2 ভিএম প্রাইম বাই পাই। তাহলে এখান থেকে যদি আমরা ইয়া করি 16.27 ইন্টু 2 ডিভাইডেড বাই 3.1416, তাহলে করলে কত পাবো? 10.36 ভোল্ট। তাহলে এখান থেকে পাবো হচ্ছে 10.36 ভোল্ট। তাহলে এটা কি? এটা হচ্ছে বেসিক্যালি আমার অ্যাভারেজ ভোল্টেজ, যেটা আমার এখানে বলছে অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ, যে অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ। এরপরে কি বলছে? অ্যাভারেজ কারেন্ট। আচ্ছা, অ্যাভারেজ কারেন্ট কিভাবে বের করবো? একদম ইজি, যে 5 নাম্বারটা বলছে অ্যাভারেজ কারেন্ট, তাহলে আই অ্যাভারেজ ইজ ইকুয়াল টু, যেহেতু আমরা ভি অ্যাভারেজ বের করে রাখছি, তাহলে ভি অ্যাভারেজ ডিভাইডেড বাই লোড আরএল, তাহলে 10.36 ভোল্ট ডিভাইডেড বাই 1 কিলো ওহম, তাহলে করলে কত পাবো? 10.36 মিলি অ্যাম্পিয়ার। এখন তোমরা কিন্তু আরো ডিটেইলডে বের করতে পারো, এটা তো আমি একটা স্টেপ দেখাইলাম, তোমরা বের করতে পারো এভাবে। ফার্স্টে আইএম বের করলা, আইএম কিভাবে বের করবা? ভিএম থেকে বের করবা। আইএম বের করার পরে আইএম বাই টুয়াইস আইএম বাই পাই করেও তোমরা বের করতে পারবে। তবে সবচেয়ে ইজিয়েস্ট, কারণ আমি ভি অ্যাভারেজ আগেই বের করে রাখছি, সেটাকে লোড রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিলে যে কারেন্টটা পাবো সেটা হচ্ছে অ্যাভারেজ কারেন্ট। আশা করি সবার কাছে ক্লিয়ার।
আচ্ছা, এখন চলে আসি 6 নাম্বারটাতে। 6 নাম্বারটাতে বলছে হচ্ছে এফিসিয়েন্সি বের করতে, মেবি হ্যাঁ এফিসিয়েন্সি। তাহলে এফিসিয়েন্সি বের করার জন্য আমাদের কি কি লাগবে? আমাদের দুইটা জিনিস লাগে এফিসিয়েন্সি বের করার জন্য। তো এফিসিয়েন্সি বের করার জন্য আমাদের দুইটা লাগে, একটা হচ্ছে আউটপুট পাওয়ার, একটা হচ্ছে ইনপুট পাওয়ার। আচ্ছা, আউটপুট পাওয়ারের ইকুয়েশনটা কি? আউটপুট পাওয়ারের ইকুয়েশনটা হচ্ছে আই অ্যাভারেজ স্কোয়ার ইনটু আরএল। আর ইনপুট পাওয়ারের ইকুয়েশনটা কি? আই আরএমএস স্কোয়ার ইনটু, যেহেতু এখানে ডায়োডের কোনো রেজিস্ট্যান্স দেয়া নাই, ডায়োডের রেজিস্ট্যান্স থাকলে সেটা যোগ লোড রেজিস্ট্যান্স হতো, বাট এখানে কোনটা হবে? শুধুমাত্র লোড রেজিস্ট্যান্সটা। এখন আমি অ্যাভারেজ কারেন্টটা তো আমি বের করে রাখছি, এটা আমি জানি। আরএমএস কারেন্টটা কিভাবে বের করবো? আমরা তো ভিএম প্রাইমটা জানি, তাহলে ভিএম প্রাইমকে আমরা কত দিয়ে ভাগ দিব? লোড রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিব। লোড রেজিস্ট্যান্স কত? 1 কিলো ওহম। তাহলে ভিএম প্রাইম কত পেয়েছি? 10 ভিএম প্রাইম পেয়েছি কত? 16.27। তাহলে 16.27 কে আমরা যদি লোড রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিই তাহলে পাবো হচ্ছে আইএম প্রাইম, তাহলে পাবো হচ্ছে 16.27 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 16.27 কে থেকে আমরা যদি আইআরএমএস বের করতে চাই, আইআরএমএস ইজ ইকুয়াল টু আইএম প্রাইম ডিভাইডেড বাই √2। তাহলে এখান থেকে পাবো কি? তাহলে আইএম প্রাইম কত পেলাম? 16.27 ডিভাইডেড বাই √2, তাহলে পাবো হচ্ছে 11.50 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো অ্যাভারেজ কারেন্টও জানি, আরএমএস কারেন্টও জানি, তাহলে এখান থেকে বের করবো কত? আই অ্যাভারেজ স্কোয়ার। তাহলে অ্যাভারেজ স্কোয়ার কত? 10.36 মিলি অ্যাম্পিয়ার স্কোয়ার ইন্টু আরএল কত? 1 কিলো ওহম, এখানে মিলি স্কোয়ার বলতে পারো। তাহলে এখান থেকে পাবো কত? 10.36 স্কোয়ার বলতে পারো হচ্ছে মিলি স্কোয়ার ইন্টু 1 কিলো, তাহলে পাবো হচ্ছে এখান থেকে ওয়াটটা পাবো কত? আউটপুট পাওয়ার 0.1073296 ওয়াট। আচ্ছা, এখান থেকে কত পাবো? আরএমএস কারেন্ট হচ্ছে 11.50 মিলি অ্যাম্পিয়ার স্কোয়ার। এটাকে কত দিয়ে গুণ দিব? 1 কিলো ওহম, তাহলে পাবো হচ্ছে কত? 0.13225 ওয়াট। তাহলে এফিসিয়েন্সি কিভাবে পাবো? আউটপুট পাওয়ার ডিভাইড বাই ইনপুট পাওয়ার ইন্টু 100%। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ দিব, তাহলে 0.1073296 ডিভাইডেড বাই 0.13225। আচ্ছা, তাহলে যেটা পেলাম এটাকে 100% করবো, পাবো হচ্ছে 81.1516%। তাহলে এটা হয়ে গেল আমার এফিসিয়েন্সি। তো আশা করি সবাই বুঝতে পারছো। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখন কোশ্চেনে যদি আমি একটু হালকা চেঞ্জ করি, ধরো যে চেঞ্জটা কোথায় করলাম? সবকিছুই ঠিক আছে, আমি জাস্ট করে দিলাম সেন্টার টাইপ রেকটিফায়ারের জায়গায় আমি ইউজ করলাম হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। আচ্ছা, তাহলে কোথায় কোথায় চেঞ্জ হবে আমাকে একটু বলো তো, কোথায় কোথায় চেঞ্জ হবে? কোথায় কোথায় চেঞ্জ হবে? স্যার ফার্স্টে ট্রান্সফরমারটাই তো চেঞ্জ হবে। ট্রান্সফরমার চেঞ্জ হবে না, ট্রান্সফরমার তো থাকবেই, ওটা তো ট্রান্সফরমার সরানোর ট্রান্সফরমারের কথা তো আমি বলি নাই। এর আর কি আউটপুটের ওখানে। হ্যাঁ, আচ্ছা, এখানে চেঞ্জ হবে। আচ্ছা, এখানে হচ্ছে এটা এই দুইটা ডায়োডের মাঝখানে, আর এটা হচ্ছে এই দুইটা ডায়োডের মাঝখানে, এটা হচ্ছে D1, এটা D2, এটা D3, এটা D4, আর এটা হচ্ছে লোড। আচ্ছা, এখন এখানে প্রত্যেকটা সাইকেলে কয়টা করে ডায়োড অন থাকে? প্রত্যেকটা সাইকেলে মানে স্যার দুইটা রাইট, দুইটা করে স্যার। দুইটা করে অন থাকে। আচ্ছা, আর এই যে ব্রিজ রেকটিফায়ারের পিক ইনভার্স ভোল্টেজ বা পিআইভি কত? ভিএম না, মনে আছে তোমাদের? স্যার হ্যাঁ, তাহলে এই যে প্রথমেই কোথায় চেঞ্জ হবে? এই জায়গাটাতে চেঞ্জ হবে। পিআইভি ইজ ইকুয়াল টু ভিএম, মানে কত হবে? 16.97 ভোল্ট। কারণ কি? এখানে দুইটা ডায়োড বেসিক্যালি শেয়ার করে নেবে ভোল্টেজটা। ধরো যে প্রত্যেকটা ডায়োডের কত পরিমাণ ভোল্টেজ সে ফিল করবে রিভার্স বায়াসে? মাত্র 16.97, আগের থেকে কমে গেছে, এটা একটা অ্যাডভান্টেজ।
আচ্ছা, এখন চলে আসি হচ্ছে সেকেন্ড চেঞ্জটা কোথায় আসবে? আমাদেরকে সেকেন্ডে কি বের করতে বলছে? হোয়াট ইজ দ্য পিক ভোল্টেজ অফ দি রেকটিফাইড আউটপুট। আচ্ছা, রেকটিফাইড আউটপুটের পিক ভোল্টেজটাতে এখন চলে আসি হচ্ছে রেকটিফাইড আউটপুটের পিক ভোল্টেজ। 2 নম্বরটা আমরা কোথায় বের করছি? 2 নম্বরটা বের করছি এই যে এখানে মনে হয় নাকি, এই যে পিক ভোল্টেজ অফ দি রেকটিফাইড আউটপুট। এখানে কি চেঞ্জ হবে? আমরা পেয়েছি হচ্ছে পিক ভোল্টেজ কত পেয়েছি? 16.97 ভোল্ট। বাট এখানে কিন্তু শুধুমাত্র 0.7 না, দুইটা ডায়োড যেহেতু প্রত্যেকটা সাইকেলে, তাহলে কত চেঞ্জ হবে? 1.4 ভোল্ট। তাহলে কত আসবে এখানে? 15 পয়েন্ট, আমি যদি দুইটা ডিফারেন্স করি 16.97 মাইনাস 1.4, তাহলে আসবে হচ্ছে 15.57 ভোল্ট, দুইটার মাঝখানে চেঞ্জ। বুঝতে পারছো এটা? তাহলে পিক ভোল্টেজ অফ দি রেকটিফাইড আউটপুট, তাহলে রেকটিফাইড আউটপুটটা কত হবে? এই যে 16.27 যেটা, এটা এখন কত হবে? 15.57 ভোল্ট। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, তাহলে এরপরে কোথায় চেঞ্জ হবে? এরপর বলছে যে কত ফ্র্যাকশন অফ সাইকেলের জন্য ডায়োডটা অন থাকবে। তাহলে এখানে ফ্র্যাকশন অফ সাইকেলের জন্য ডায়োডটা এখানে 0.7 এর জায়গায় কত হবে? এটা 1.4। কারণ কি এই থিটা পরিমাণ যেতে, তাই কি 1.4 ভোল্টেজ বাদ দিতে হয়। তাহলে 16.5, তাহলে এখানে কত? এখানে আসবে হচ্ছে 1.4 ডিভাইডেড বাই, আচ্ছা আমি এটা অন্য একটা কালার দিলে মনে হয় ভালো হয়, অন্য একটা কালার দিয়ে দেই। তাহলে এখানে 1.4 ডিভাইডেড বাই 16.97 করলে যেটা পাবো সেটাকে যদি আমরা সাইন ইনভার্স করি তাহলে পাবো হচ্ছে 4.73 ডিগ্রি। দ্যাট মিনস এটা আসবে কত? 4.73 ডিগ্রি। ঠিক আছে? দ্যাট মিনস কি প্রত্যেকটা সাইকেলে ডায়োডের ক্ষেত্রে প্রত্যেকটা সাইড, এখানে ইচ ডায়োড হবে না, এখানে তুমি বলবা তখন ইচ, এখানে তখন বলবা হচ্ছে ইচ হাফ সাইকেল টু ডায়োড কন্ডাক্টস। দুইটা ডায়োড যদি কন্ডাক্ট করে তাহলে কি পরিমাণ কন্ডাক্ট করবে? দেখো দুইটা ডায়োডই কিন্তু ওই যে 1.4 যায় কি থিটা পরিমাণ, তাহলে এখানে কি আসবে? থিটার ভ্যালুটা শুধুমাত্র চেঞ্জ হবে। এটা কত হবে? 4.73। তাহলে এটা চলে আসবে তখন 4.73 ডিগ্রি। ঠিক আছে? তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমি বলি 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু 4.73, তাহলে আসবে কত? 170.54। তাহলে এখানে আসবে হচ্ছে 170.54 ডিগ্রি। ঠিক আছে? এখন যদি বলি যে আমি তাহলে একটা হাফ সাইকেলে ডায়োড দুইটার ফ্র্যাকশন কত ফ্র্যাকশনের জন্য অন থাকে, তাহলে ওইটার জন্য কি বের করবো? 170.54 ডিভাইডেড বাই 360 ডিগ্রি দিয়ে করব। আর যদি বলে দুইটা সাইকেলের জন্য, মানে পুরো সাইকেল এন্টায়ার সাইকেলের জন্য, তখন কি হবে? 170.54 ইন্টু 2 ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু 100%। এটা করে আমরা যেটা পাবো। আচ্ছা, বাকিগুলো ঠিক অ্যাজ ইউজুয়াল এভাবে চেঞ্জ হয়ে যাবে। তাহলে মেইন চেঞ্জটা কি? কারণ এখানে প্রত্যেকটা সাইকেলে দুইটা ডায়োড অন থাকে, আর দুইটা ডায়োড যদি অন থাকে সেক্ষেত্রে হচ্ছে ভোল্টেজ ড্রপ হবে প্রত্যেকটা সাইকেলে 1.4 ভোল্টেজ ডায়োড পারপাসে ব্যয় হবে। ডায়োড অন হতে লাগবে। ঠিক আছে? তাহলে অন হইতে যদি 1.4 ভোল্ট নেয় তাহলে কি হবে? পিক ভোল্টেজ যেটা সেটা থেকে 1.4 ভোল্ট বাদ যাবে। দ্যাট মিনস ভিএম প্রাইম কি হবে? 15.57 ভোল্ট। বাকিগুলো এভাবেই করে যাব আর কি। তো আমাদের রেকটিফায়ারের ম্যাথ এ পর্যন্তই। তো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের রেকটিফায়ারের পোর্শন। আরো কিছু ম্যাথ আছে, আমরা যদি এখানে সেড্রাই স্মিথের বইতে যাই, আমরা এক্সারসাইজের এই ম্যাথগুলো আমি করাইছি। আমি হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথগুলাই করাই দিছি। এর বাইরে আসলে এই যে রেকটিফায়ার সার্কিট সেকশন 4.5 এখানে কয়েকটা ম্যাথ আছে, এই ম্যাথগুলো ভালো করে দেখবা। আর হচ্ছে ফিল্টার ক্যাপাসিটরের কিছু ম্যাথ আছে, ওগুলাও দেখতে হবে। আমি দুইটা ম্যাথ করাই দিছি, একটা হচ্ছে এক্সারসাইজের আর একটা হচ্ছে তোমাদের কোনটা এক্সাম্পল একটা করানো আছে, হাফ ওয়েভের ক্ষেত্রে, একটা ফুল ওয়েভের ক্ষেত্রে। তো দুইটা করাই দেওয়া আছে। এগুলার ভ্যারিয়েশন যে ম্যাথগুলো আছে এক্সারসাইজে, ওগুলো অবশ্যই দেখতে হবে। ঠিক আছে? আর লাস্ট উইকে আমরা অবশ্যই একটা এক্সাম সেকেন্ড কুইজটা আমরা নিয়ে নিব। সেটা হয়তো তোমাদের এই যে 3 তারিখের দিকে হতে পারে, যেহেতু তোমাদের 4 তারিখের পরে মিড ব্রেকের বন্ধ হয়ে যাচ্ছে। সো 3 তারিখে আমরা একটা এক্সাম নিব। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমাদের প্রথম
আমাদের রেকটিফায়ার পোর্শন। তো রেকটিফায়ার পোর্শনে বেসিক্যালি আমরা কি কি দেখছি আমরা যদি একটু রিভিউ করি, আমি যদি এটা একটু ক্লিয়ার ক্যানভাস করে দেই, রিভিউ করে দেই। ফার্স্টে আমরা দেখছি হচ্ছে রেকটিফায়ার একটা ডায়োডের অ্যাপ্লিকেশন। ফার্স্টে রেকটিফায়ার দেখছি, রেকটিফায়ারের দুইটা অপশন, দুইটা ক্যাটাগরি দেখছি, একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার, আর একটা দেখলাম হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ারের আবার দুইটা পোর্শন দেখছি, একটা হচ্ছে ব্রিজ, একটা হচ্ছে সেন্টার টেপ। আচ্ছা, এরপরে হাফ ওয়েভ রেকটিফায়ার আর ফুল ওয়েভ রেকটিফায়ার আমরা বের করছি হচ্ছে আরএমএস, অ্যাভারেজ আর হচ্ছে এফিসিয়েন্সি, এগুলা ক্যালকুলেশন করে দেখছি। তারপর অ্যাডভান্টেজ দেখছি, ডিসঅ্যাডভান্টেজেস দেখছি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস। এরপরে দেখছি হচ্ছে কি পিক ইনভার্স ভোল্টেজ কিভাবে বের করে, পিক ইনভার্স ভোল্টেজটা কি, এগুলা দেখছি। আচ্ছা, এরপরে দেখছি কি রিপাল ফ্যাক্টর, যে হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ার রিপাল ফ্যাক্টর কিভাবে বের করে। আমরা যে ফর্মুলাটা জানি যে রিপাল ফ্যাক্টর ইজ ইকুয়াল টু এসি কম্পোনেন্ট ডিভাইডেড বাই ডিসি কম্পোনেন্ট। তাহলে এখান থেকে এসি কম্পোনেন্টের ভ্যালু এখান থেকে বের করছিলাম, যে এটা পেয়েছিলাম কত, আই আর এম এস বাই, এখান থেকে পেয়েছিলাম যে আই অ্যাভারেজ বা আইডিসি স্কোয়ার মাইনাস 1। সো এখান থেকে আমরা বের করছিলাম এই ফর্মুলাটা থেকে রিপাল ফ্যাক্টর দেখছিলাম কি হাফ ওয়েভ রেকটিফায়ার বেশি হয়, ফুল ওয়েভ রেকটিফায়ার কম হয়। তারপর চলে গেছি হচ্ছে আমরা ফিল্টার ক্যাপাসিটরে, এরপরে চলে গেছি হচ্ছে ফিল্টার ক্যাপাসিটরে। থিওরিটা খুব ইম্পর্টেন্ট। আমি হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ারটা দেখাইছি প্লাস ফুল ওয়েভ রেকটিফায়ারের VR ইজ ইকুয়াল টু ভি পিক ডিভাইডেড বাই টুয়াইস FCR, এটা বের করা দেখাইছি, প্লাস হচ্ছে দেখাইছি ওমেগা ডেল্টা ইজ ইকুয়াল টু রুট ওভার টুয়াইস VR বাই ভি পিক, এটা বের করা। তোমাদেরকে বলছিলাম যে বাসায় ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আইডি অ্যাভারেজ আর আইডি ম্যাক্সিমামটা বের করতে। এটা তোমাদের অ্যাসাইনমেন্ট, আমি বন্ধের সময় দিব এই অ্যাসাইনমেন্টটা, সাথে আরো কিছু অ্যাড থাকবে, এটা অ্যাসাইনমেন্ট আকারে তোমাদের মিড ব্রেকে দিব। আচ্ছা, এটা গেল। এরপরে আমরা চলে আসছি হচ্ছে রেকটিফায়ারের ম্যাথ। আচ্ছা, এখান থেকে একটা সেট থাকবে মাস্ট, রেকটিফায়ার বা হচ্ছে রেকটিফায়ারের থিওরি ম্যাথ এগুলো মিলে একটা সেট অবশ্যই থাকবে। সো ম্যাথগুলো অবশ্যই অবশ্যই এবং অবশ্যই দেখবা। আচ্ছা, এখন চলে যাই সেকেন্ড টপিকে, সেটা হচ্ছে আমাদের ক্লিপার ক্ল্যাম্পার। আচ্ছা, অলরেডি আমরা ল্যাবে শুরু করছিলাম যে ক্লিপার ক্ল্যাম্পারটা কি। আমরা যদি আসি, আচ্ছা তোমাদের কি অবস্থা, তোমরা কি বুঝতে পারতেছো? আচ্ছা, আর তোমাদের ওই যে সেন্ট্রাল কি যেন বললা রেকর্ডিং, এখন আমি ডি সেকশনের সাথেও কথা বলছি, ওরা চায় আলাদা, তোমরা চাও, এভাবে তো আসলে সম্ভব না। আমি তো তোমাদের জন্য একবার রেকর্ডিং করে দিব, ওদের জন্য আবার আলাদা লেকচার দিব, এভাবে তো সম্ভব না। আর অল্প কয়েকদিন আছে ভার্সিটি খুলে যাবে, এভাবে রেকর্ডেড আসলে মনে হয় না দিতে পারবো। বারবার আসলে কয়বার একটা লেকচার বলা যায়। তো এইভাবে যখন ক্লাস করবো, কারণ তোমরা এমনিতেই দেখতেছি ডি সেকশনের রেসপন্স ভালো, ওরা অলরেডি দেখা যায় কি ক্লাসে রেসপন্স করে, না বুঝলেও রেসপন্স করে। তোমাদের ক্ষেত্রে দেখলাম যে রেসপন্স প্রথম দিকে ছিল, গত 2 দিন দেখলাম যে একটু রেসপন্স কমে গেছে। যাই হোক, প্রত্যেকটা জিনিসের একটা আউটপুট বা আসে, তো এটারও একটা আউটপুট আসবে তোমাদের, যে তোমাদের রেসপন্স কেন কমে গেছে সেটার জন্য একটা আউটপুট। আর আমি আউটপুট হচ্ছে বকাঝকা দিয়ে আউটপুট দেই না, আউটপুট তখন চলে আসবে তোমাদের পারফরমেন্সে প্লাস হচ্ছে পরীক্ষার খাতায়। যেহেতু তোমাদের কোনো রেসপন্স নাই, তোমরা ক্লাস করতে ইচ্ছুক না, তো আমার যেহেতু ডিউটি, আমাকে তো ক্লাস নিতেই হবে। তো তোমরা আদৌ কি বুঝতে পারতেছো নাকি? নট এ সিঙ্গেল ওয়ান, কেউই কিন্তু রেসপন্স করছো না। মাঝে মধ্যে দুই একটা ছেলেকে মনে হয় যে একটু রেসপন্স দেখা যায়। তো এই জিনিসটা কেন, প্লাস হচ্ছে আমি হেড স্যারের সাথে কথা বলবো, তোমাদের মেশিন ল্যাব মেশিন ক্লাসে এভাবে রেকর্ডিং যেহেতু হচ্ছে, তোমরা এভাবে বাই ডিফল্ট দুইটাতে 2 রকম চাচ্ছ, এটা কি আসলে ঠিক হচ্ছে নাকি? তো এই ব্যাপারে আমি একটু কথাবার্তা বলবো দেখি, কারণ তোমাদের দেখছি হচ্ছে এইভাবে রেসপন্স থাকলে আমি তখন পারফরমেন্সে দেখা যাচ্ছে, আমি আজকে তো আর নিই নাই, 2 দিনের মধ্যে দেখবা যে একটা পারফরমেন্স টেস্ট হচ্ছে, ওইখানে তোমাদের অ্যাটেন্ডেন্সের মার্কস প্লাস হচ্ছে একটা কুইজের মার্কস আমি কাউন্ট করে ফেলবো, কারণ তোমরা দেখা যাচ্ছে কোনো রেসপন্স নাই। তো এইভাবে আসলে সত্যি কথা বলতে আগানো যায় না। ঠিক আছে, তো অলরেডি 3:30 বাজে, ভাবছি ক্লিপার ক্ল্যাম্পার করাবো। তো আজকে এই পর্যন্তই থাকুক।